নমস্কার, আমি সৃজা। আপনারা জানেন আজকের সারাদিনের সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর সেটা হচ্ছে বিহারের বাঁকিপুর যে উপনির্বাচন ছিল, সেই উপনির্বাচনে বাঁকিপুর আসনটা হাতছাড়া হয়ে গেল বিজেপির। আজকে যে উপনির্বাচন ছিল সেটা শুধুমাত্র বিহারে ছিল না, আপনারা তো জানেনই। সেই উপনির্বাচন ছিল মধ্যপ্রদেশেও একটি আসনে, গুজরাটের একটি আসনে, আর বিহারের বাঁকিপুরে। এখন মধ্যপ্রদেশের আসনটা আগে থেকেই কংগ্রেসের ছিল, সেটা কংগ্রেস পেয়েছে। গুজরাটের আসনটা আগে থেকেই বিজেপির ছিল, সেটা বিজেপি পেয়েছে। কিন্তু যেটা প্রথমেই বললাম যে আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে বাঁকিপুর আসনটা, যেটা বিজেপির গড়, সেই আসনটা হাতছাড়া হয়ে গেছে বিজেপির। এখন বিষয়টা এত স্ট্রেট ওয়েতে দেখলে চলবে না যে বিজেপির গড় ছিল হাতছাড়া হয়ে গেছে। বিষয়টা এরকম নয়, এর ভিতরে অনেক প্যাঁচ রয়েছে, মানে রাজনীতির প্যাঁচ আর কি। তো এই যে বিহারের বাঁকিপুর আসনটা হাতছাড়া হয়ে গেছে, এর পিছনেও অনেক রাজনীতির প্যাঁচ রয়েছে। কিরকম প্যাঁচ? প্রথম কথা হচ্ছে যেটা বললাম যে এই বাঁকিপুর আসনটা বিজেপির গড় ছিল। আপনারা সেটা জানেনই যে 30 বছর ধরে বিজেপি এই আসনটা জিতে আসছিল, এবং এই আসনটা সাম্প্রতিককালে জিতছিলেন নীতিন নবীন, যিনি এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় সভাপতি। তারও আগে তার বাবা এই আসনটা জিততেন। তো সেদিক থেকে দেখতে গেলে একেবারে বংশানুক্রমিকভাবে বাঁকিপুর আসন বিজেপির ছিল, যেটা এই মুহূর্তে হাতছাড়া হয়ে গেছে। এর পরবর্তীতে কোন প্যাঁচের কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে একেবারে নতুন একটা পার্টি আমরা জানি, জনসুরাজ পার্টি, প্রশান্ত কিশোরের। তিনি একেবারে বিজেপিকে ওয়াশ আউট করে বাজিমাত করে দিয়েছেন। পরবর্তীতে এই প্রশান্ত কিশোরের ভূমিকা কি হবে আমরা কেউ জানি না, কারণ প্রশান্ত কিশোর হয়তো বিজেপির সঙ্গে আবার মিলেও যেতে পারে, সেটাও হতে পারে। সেক্ষেত্রে এইভাবে আবার নতুন করে বাঁকিপুরটা বিজেপি নিজের দখলে আনতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাঁকিপুর আসনটা যে বিজেপির হাতছাড়া হয়ে গেল, মানে বিজেপির নিজের গড়ে যে একটা ফাটল ধরলো, এইটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এখন এই যে বিজেপির এই বাঁকিপুর হাতছাড়া হয়ে যাওয়া, সেটা নিয়ে আবার বিজেপির পক্ষে এবং বিপক্ষে দু রকমের মত প্রকাশ হচ্ছে। বিজেপির বিপক্ষে যারা, মানে বিরোধী যারা, তারা অনেকেই বলছেন যে এই বাঁকিপুরটা আসলে বিজেপি ইচ্ছা করে ছেড়ে দিল। কেন ছেড়ে দিল না, যেহেতু বারবার ইভিএম নিয়ে অভিযোগ উঠছিল, বিজেপি ইভিএমটাকে সঠিকভাবে ব্যবহার করছে না, ইভিএম হ্যাক করছে। তো সেইটা যে বিজেপি আসলে ইভিএম হ্যাক করছে না, এইটা বোঝানোর জন্য বিজেপি এই বাঁকিপুরটা ছেড়ে দিয়েছে। তো দেখুন, এটা যে হতে পারে না এরকম একেবারে সঠিকভাবে বলা যায় না, কারণ রাজনীতিতে কোনো কিছুই একদম নির্দিষ্টভাবে বলা খুব মুশকিল, যদি না আপনি ওই পার্টির মেম্বার হন এবং একদম ভিতরের নীতি নির্ধারক হন। তো সেক্ষেত্রে যারা বিজেপির বিরোধিতা করেন আর কি, তারা যদি বলেন যে ইচ্ছা করে ইভিএম হ্যাক হচ্ছে না এটা প্রমাণ করার জন্য বিজেপি বাঁকিপুর ছেড়ে দিয়েছে, আমি তাদের মতামতকে সম্পূর্ণ অগ্রাহ্য করছি না। কিন্তু তারপরেও প্রশ্ন এটা ওঠে, যদি বিজেপি প্রথম থেকেই ভেবে নেয় যে বাঁকিপুরটা ছেড়ে দেবে, বাঁকিপুরটা জিতবে না ইভিএম হ্যাক হচ্ছে না এটা প্রমাণ করার জন্য, তো তাহলে বিজেপি এই বাঁকিপুর নিয়ে এত খাটলো কেন, এত পরিশ্রম করলো কেন? কারণ এই বাঁকিপুর নিয়ে বিজেপি কিন্তু অনেক পরিশ্রম করেছে। বিজেপি এই আসন জেতার জন্য প্রার্থী পর্যন্ত বদল করেছে, এমনকি পুরো অ্যাডমিনিস্ট্রেশন যে পাওয়ার রয়েছে সেই পুরো পাওয়ারটাকে বিজেপি ব্যবহার করেছে। এমনকি প্রশান্ত কিশোর নিজে একবার অভিযোগ তুলেছিলেন যে রাজ্যের সমস্ত প্রশাসনকে ওনার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তো বিজেপি যদি বাঁকিপুরটা স্বেচ্ছায় ছেড়ে দেয়, তাহলে এই প্রার্থী বদল করা, পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে ব্যবহার করা, এগুলো কেন করতে গেল, এটা নিয়ে প্রশ্ন থাকে। এইটা গেল যারা বিজেপির বিরোধী, যারা বলছেন যে বিজেপি ইচ্ছা করে বাঁকিপুরটা ছেড়ে দিল যাতে পরবর্তীতে যখন অন্যান্য নির্বাচন হবে এবং বিজেপি সেখান থেকে ভোট লুট করবে, যাতে কেউ আঙুল তুলতে না পারে, এবং আঙুল তুললেই, বিরোধীরা আঙুল তুললেই বিজেপি তাদের মুখ বন্ধ করে দেবে, এই বাঁকিপুরের উদাহরণ দিয়ে। এটা যারা বিজেপি বিরোধী তারা বলছেন। এবার বিজেপির পক্ষে যারা কথা বলছেন আর কি, মানে আমি যাদেরকে চাড্ডি বলি, আপনারাও চাড্ডি বলেন অবশ্যই, আমি জানি। তো আমাদের এই সোসাইটিতে যারা জম্বি চাড্ডি রয়েছে, তো তারা এখন বলছে যে তার মানে তো ইভিএম হ্যাক হয় না। যদি ইভিএম হ্যাকের অভিযোগ সত্যি হতো তাহলে তো বিজেপি এটাতেও জিততো, এখানেও হ্যাক করতো, কিন্তু এখানে তো হ্যাক করেনি। তার মানে বিরোধীদের ইভিএম হ্যাকের যে অভিযোগ সেটা তো মিথ্যে না, সেটা মিথ্যে নয়। বিজেপি যে ইভিএম হ্যাক করে সেটা এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে প্রমাণিত সত্য, কারণ এই সত্যিটা রাহুল গান্ধী রীতিমতো প্রেস কনফারেন্স করে প্রমাণ করে দিয়েছেন।
এবং একই সঙ্গে সেটা যদি মিথ্যে হতো তাহলে ওনার বিরুদ্ধে বিজেপি থেকে শুরু করে নির্বাচন কমিশন যে কেউ মানহানির মামলা ঠুকতে পারতো, কিন্তু কেউ এগুলো করেনি। তার মানে আমরা ধরে নিতে পারি যে রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্স করে যে প্রমাণগুলো দিয়েছিলেন বিজেপির ইভিএম হ্যাকিংয়ের, সেগুলো সত্যি কথা। এবার তাহলে প্রশ্ন উঠছে যে যদি বিজেপি ইভিএম হ্যাক করেই তাহলে বাঁকিপুরটা কেন ছেড়ে দিল? দেখুন, বিজেপি যে ইভিএম হ্যাক করে এটা আমরা জানি, এ রাজ্যেও ইভিএম হ্যাক হয়েছে, কারণ এ রাজ্যেও মাত্র কয়েকদিন আগে ভোট হয়েছে এবং সেখানেও যে ইভিএম এর গোলমাল হয়েছে এটা আমরা জানি। তার কারণ হচ্ছে কাউন্টিং এর সময় সিসিটিভি অফ করে দেওয়া হয়েছে, লোডশেডিং হয়ে গেছে। এমনকি নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারী জিতেছিল এর আগের ভোটটায়, 21-এর ভোটটায়, তখনও কিন্তু এই মমতা ব্যানার্জি জিতেই প্রথমে যাচ্ছিল আমরা জানি, তারপরেই পাওয়ার কাট হয়ে গেল এবং তারপরেই শুভেন্দু জিতে গেল। এই একই ছকে আমরা এখানেও এই সমস্ত বিষয়গুলো দেখেছি যে বিজেপির লোকজন যেখানে ইভিএম মানে স্ট্রং রুমে ঢুকে পড়ছে, সিসিটিভি অফ হয়ে যাচ্ছে, এগুলো আমরা সমস্ত কিছু দেখেছি। তাই ইভিএম এ যে সমস্যা করা হয়, ইভিএম যে লুট করা হয়, এগুলো প্রমাণিত সত্যি একেবারে দিনের আলোর মতন পরিষ্কার। তো তাহলে প্রশ্ন ওঠে বিজেপি কেন এই বাঁকিপুরের ক্ষেত্রে সেই ইভিএম হ্যাকটা করে জিতলো না? এবার দেখুন, ইভিএম হ্যাক বিষয়টা শুধুমাত্র বিজেপির একার বিষয় নয়। ইভিএম হ্যাক করতে গেলে বিজেপি একাই সমস্ত কিছু হ্যাক করে ফেললো এরকম হতে পারে না। বিজেপিকে আরো কিছু সংগঠনকে সঙ্গে নিয়ে চলতে হয়, যেমন নির্বাচন কমিশন, যেমন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত কিছু। তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমি ধরে নিচ্ছি বিজেপির সঙ্গে থাকতে বাধ্য, কারণ যেহেতু বিহারে মাত্র কয়েকদিন আগে ভোট হয়েছে এবং বিহারের বিধানসভাটা এই মুহূর্তে জোটের উপর দাঁড়িয়ে চলছে, সেখানে বিজেপি স্টেক হোল্ডার, তাই বিজেপির কথা স্থানীয় প্রশাসন শুনতে বাধ্য। কিন্তু কোথাও গিয়ে নির্বাচন কমিশন বোধহয় মানুষের চাপের কাছে কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে, কারণ নির্বাচন কমিশন যে সঠিক ভূমিকা পালন করছেন না, নির্বাচন কমিশন যে সঠিকভাবে ভোট করাচ্ছেন না, এবং একই সঙ্গে এই যে 5টা রাজ্যে ভোটের আগে যে এসআইআর হয়েছে, সেই এসআইআর পদ্ধতি যে সম্পূর্ণ ভুল, সেটা শুধুমাত্র গোটা ভারতবর্ষের মানুষ বলছেন এরকম না, রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত বলছে যে এসআইআর পদ্ধতি ভুল, এভাবে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া ভুল। এবং এটা নিয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পর্যন্ত পাঠিয়েছে রাষ্ট্রপুঞ্জ, এবং সেখানে প্রশ্ন করা হয়েছে কেন এত বৈধ ভোটারের নাম বাদ যাবে। তো এরকম একটা চাপের মুখে দাঁড়িয়ে যখন গোটা ভারতবর্ষের মানুষ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছে, বিরোধিতা করছে, এমনকি রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, সেই সময়ে দাঁড়িয়ে হয়তো নির্বাচন কমিশন একটু পিছিয়ে গেছে, একটু নিরপেক্ষ ভূমিকা পালন করেছে হয়তো। সবটাই আমি সম্ভাবনার কথা বলছি, কারণ রাজনীতি মানেই সেটা সম্ভাবনার খেলা। আর সেই কারণের জন্যই এই মুহূর্তে দাঁড়িয়ে বাঁকিপুর এভাবে হাতছাড়া হয়ে গেল বিজেপির। কারণ জনগণের চাপ, জনমতের চাপ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে। কারণ আমরা দেখেছি 1975 সালে এলাহাবাদ হাইকোর্টকে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মত প্রকাশ করতে, আমরা জানি এলাহাবাদ হাইকোর্ট 1975 সালে দাঁড়িয়ে 1971 সালে যে ভোট হয়েছিল, সেই ভোট মানে ইন্দিরা গান্ধী যেখানে প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই ভোট যে সঠিকভাবে হয়নি সেই রায় দিতে এলাহাবাদ হাইকোর্ট বাধ্য হয়েছিল, কারণ সেটা ছিল জনগণের চাপ বা জনমতের চাপ। তো সংসদীয় গণতন্ত্রে এই জনমতের চাপ বা জনগণের চাপ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং একাধিকবার বেশ কিছু সংস্থাকে জনমতকে গুরুত্ব দিতে হয়, জনগণের মুডকে বুঝতে হয়। হয়তো নির্বাচন কমিশন এখন বুঝতে পারছে যে জনগণের যে মুড, সেই মুড অনুযায়ী যদি এখনো বিজেপি এই বাঁকিপুর জিতে যায় তাহলে জনগণের দিক থেকে সেটা ব্যাকফায়ার করতে পারে। তো যাই হোক, সবটাই সম্ভাবনার বিষয়, আগেই বলেছি আবারও বলছি, রাজনীতির পুরো বিষয়টাই সম্ভাবনার খেলা। তো সেক্ষেত্রে এই প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি আগামীতে বিজেপির সঙ্গে মার্চ করে যেতে পারে, সেক্ষেত্রে বাঁকিপুর বিজেপি আবারও পুনরুদ্ধার করতে পারে, এইসব ঘটতেই পারে আমরা জানি। কিন্তু এই যে মাত্র কয়েক মাস আগে বিহারের ভোট হলো এবং তারপরেই উপনির্বাচনে বিজেপি এভাবে হেরে গেল, কারণ সাধারণত উপনির্বাচনে শাসক দলেরই জয় হয়। আমরা এ রাজ্যে সাগরদিঘির ক্ষেত্রেও এরকম দেখেছিলাম যে 2021-এ তৃণমূল জেতার পরে
তার পরবর্তীতে যখন উপনির্বাচন হলো 23-এ, তখন বাইরন বিশ্বাস বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূলে গেছিলেন, সেটা ওনার বিষয়, কিন্তু জনমত ছিল তৃণমূলের বিপক্ষে এবং কংগ্রেস সিপিআইএম জোটের পক্ষে। ঠিক একই রকম ভাবে এই বিহারের ক্ষেত্রেও দেখলাম যে মাত্র কয়েক মাস আগে বিহারে বিজেপি জিতেছে, বিজেপির জোট সরকার হয়েছে, কিন্তু তারপরেও উপনির্বাচনে এই মুহূর্তে হেরে গেল বিজেপি। এরপর আগামীতে কি হতে চলেছে, রাজনীতির ক্ষেত্রে বাঁকিপুর কোন দিকে বাঁক নিতে চলেছে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে 2027-এ উত্তরপ্রদেশের ভোট রয়েছে। তো সেক্ষেত্রে উত্তরপ্রদেশের ভোটের মাত্র 1 বছর আগে এভাবে 30 বছরে বিজেপির গড় হাতছাড়া হয়ে যাওয়া, সেটা কিন্তু রাজ্য রাজনীতিতে এবং অবশ্যই কেন্দ্রের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমরা বলতেই পারি।